প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারটা আমার কোয়ান্টাম সংখ্যার উপর দ্বিতীয় লেকচার। এর আগের লেকচারে আমরা কোয়ান্টাম সংখ্যা 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আজকে শেষ 2টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের লেকচারটি শুধু উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যই নয়, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আমাদের আলোচনা। এখানে দেখা যাচ্ছে পরমাণুতে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান এবং পরিচয় নিশ্চিত করতে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। এটা আমরা গত লেকচারেও আমরা এই সম্পর্কে বলছি। 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি? একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তবে তো আগেই বললাম, প্রথম 2টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমার প্রথম লেকচারে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি? যে কোয়ান্টাম সংখ্যা পরমাণুতে চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস আবার কি? অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালগুলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাপেক্ষে কিভাবে বিন্যস্ত থাকে, সেটাই হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। আশা করি বোঝা গেছে। আর এই অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বোঝানো হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার আর কি কি তাৎপর্য আছে? তো শুরুতে আসি, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটারের এম। আর এটা তো বললামই, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। 3 হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান অরবিটাল সংখ্যা প্রকাশ করে। অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে যেহেতু এম দ্বারা প্রকাশ করা হয়, আর এম এর মান যতটি হবে অরবিটালও ততটি হবে। এম এর মান আবার এল এর মান, এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই এল এর মান বা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? অর্থাৎ এম ইকুয়াল টু 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো এখানে মনে হচ্ছে একটু আলোচনা করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। যখন এল ইকুয়াল টু 0, তখন এম এর মান কত হবে? ওই 0 থেকে, যেহেতু এম ইকুয়াল টু কি ছিল, 0 সহ মাইনাস এল থেকে প্লাস এল, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কি এম এর মান আসবে কি 0। তা এম এর মান এখানে কয়টি? একটি। যেহেতু এম এর মান একটি, এম এর মান একটা, 0 হোক, একটা ভ্যালু, তাই অরবিটালও একটি। অরবিটাল কয়টি? একটি। যখন এল ইকুয়াল টু কত হবে? 1, তখন এম ইকুয়াল টু কত হবে? ওই সূত্র অনুসারে এম ইকুয়াল টু হবে -1। আমরা ছোট থেকে বড় দিকে সাজাবো, প্লাস -1, 0, +1। তুমি এলোমেলো ভাবে লিখতে পারো, আগে 0 বা আগে প্লাস, এটা লিখতে পারো, তবে ছোট থেকে বড় দিকে সাজালে একটু সুবিধা আছে। তাহলে এখানে এম এর মান কয়টি? যেহেতু এখানে এম এর মান হচ্ছে 3টি, তাই অরবিটাল সংখ্যা কতটি হবে? 3টি হবে। এখন সেই অরবিটাল 3টি কি কি হবে? একটা পি অরবিটাল হবে। তার মানে কি একটা px, এটা হবে px, এটা কি? এটা py, আর এটা দিয়ে কি হবে? pz। এই 3টি অরবিটাল হবে। আর ওই উপরের লাইনে যেহেতু l ইকুয়াল টু 0, এর জন্য m এর মান একটা মান আসছে, তাই এটা একটা s অরবিটাল। তার মানে l দিয়ে উপস্তর বোঝায়। তো l 0 মানে s উপস্তর, s উপস্তর অরবিটাল একটাই থাকবে। আর l ইকুয়াল টু যেহেতু এখানে 1, আর 1 এর জন্য m এর মান আসছে 3টি, তাই p উপস্তর, যেহেতু l এর মান p 1, তাই p উপস্তরে অরবিটাল থাকবে 3টি। আমরা আরেকটা নিয়ে আলোচনা করতে পারি। যখন l ইকুয়াল টু হবে 2, তখন m এর মান কত হবে? -2। আমি আগেই বলছি ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখবো ওই উপরের সূত্র অনুসারে। তাহলে -2, -1, 0, +1, +2। তাহলে এখানে m এর মান কয়টা? 5টা। তাহলে অরবিটাল সংখ্যা কত হবে? অরবিটাল
সংখ্যাও 5টা হবে, 5টা। সেই অরবিটাল 5টা কি কি এটা আমরা জানবো। এটা এই অরবিটাল 5টা হতে পারে, যেহেতু L = 2, তার মানে ডি উপস্তর, তো ডি উপস্তরে 5টা অরবিটাল থাকবে। এটা হচ্ছে ডি এক্স ওয়াই, এম এর মান যখন -1 ডি ওয়াই জেড, এম এর মান যখন 0 ডি জেড এক্স, এম এর মান যখন +1 ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এম এর মান যখন +2 ডি জেড স্কোয়ার। এই 5টা অরবিটাল এভাবে। তার মানে এল এর মান যতটি হবে, এল এর মান আর এম এর মান যতটি হবে, অরবিটাল ততটি হবে। আরেকটা তাৎপর্য হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর প্রতিটি মানের জন্য এম এর মান কিন্তু 2l+1 এত সংখ্যক পাওয়া যাবে। অর্থাৎ কোন উপস্তর, যেহেতু এল দ্বারা উপস্তর বোঝাচ্ছে, তাহলে কোন উপস্তরে কয়টি অরবিটাল থাকবে। উপস্তর বলতে ওই এস পি ডি এফ এগুলোকে উপস্তর বোঝানো হচ্ছে। তো কোন উপস্তরে কতটি অরবিটাল থাকবে এই সূত্রের সাহায্যে সহজে আমরা বের করতে পারবো। যেমন যদি একটু আগে আলোচনা করা হলো L = 0, তো এক্ষেত্রে এম এর মান সংখ্যা হবে কত, 2l+1, যেহেতু মান বসাই 2 × 0 + 1, তাহলে 1টি। তার মানে L = 0 মানে এস উপস্তর, এস উপস্তরের মান অরবিটাল কয়টি, 1টি। L = যদি ধরো 2, তাহলে এম এর মান সংখ্যা কতটি হবে, 2l+1, মান যদি এখানে বসাই 2 × 2 + 1, তাহলে মান কত আসবে, 5। তার মানে এই L = 2 মানে ডি উপস্তর, ডি উপস্তরে অরবিটাল কয়টি, ডি উপস্তর অরবিটাল হচ্ছে 5টি। তো L = যদি 3 হয়, তখন m এর কয়টা মান আসবে, m এর 2 × 3 + 1, তার মানে 3 6 7টি। তার মানে L = 3 দিয়ে বলছে f উপস্তর, f উপস্তর অরবিটাল হবে 7টি। তো এইভাবে আমরা সহজে বের করতে পারবো। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো এখন আমরা ওই অরবিটাল গুলো একটু দেখি। এস অরবিটাল দেখতে এরকম, এটা কিভাবে আঁকতে হয় নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে আমি আরো বিস্তারিত আলোচনা করব। এস অরবিটালটা এরকম গোলকের মতো গোল। এইগুলো হচ্ছে পি অরবিটাল। পি অরবিটাল ডাম্বেলের মতো। পি অরবিটাল কয়টা থাকে, 3টা, পি এক্স এক্স অক্ষ বরাবর, পি ওয়াই, পি জেড এরকম। আর এগুলো হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল কয়টা, 5টা। একটু আগেই বলা হয়েছে কেন 5টা। তো এবার আসি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন তার নিজ অক্ষে কোন দিকে ঘুরছে তা প্রকাশ করে, তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। তার মানে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথে ঘোরার সময় শুধু নিউক্লিয়াসের চারিদিকে তার কক্ষপথে ঘুরে না, এই কক্ষপথে ঘোরার সময় তার নিজ অক্ষের সাপেক্ষেও ঘুরে, তার নিজ অক্ষে ঘুরে আবার কক্ষপথেও ঘুরে নিউক্লিয়াসের চারিদিকে। তো এখন এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝানো হচ্ছে ওই কক্ষপথে ঘুরে না, তার নিজ অক্ষে কোন দিকে ঘুরে, কি ঘড়ি কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে, এটা এই স্পিন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়। তা এখানে একটু বলে রাখি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কক্স কেমিস্ট্রি ক্লাব, যার যেখানে সুবিধা সেখানেই দেখতে পারো। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আসি, এটা আগেই বললাম, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণন দিক নির্দেশ করে, আর এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর এস এর মান +হাফ আর -হাফ। এই আমরা এই ইয়েটা দেখি, এটা হচ্ছে কক্ষপথ। ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেটা কক্ষপথ। ধরি এই কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এই ডান দিকে একটা ইলেকট্রন, বাম দিকে একটা ইলেকট্রন। এই যে কালো বর্ণের উপর দিকে, এটা হচ্ছে এই ইলেকট্রনের অক্ষ, আর বৃত্তাকারটা হচ্ছে তার কক্ষপথ। আর এই যে কালো বর্ণের এটা 2টি ইলেকট্রনের অক্ষ। এবার ইলেকট্রনটা কিন্তু তার নিজ অক্ষে এরকম ডান দিকে ঘুরতে পারে। এখন এই ডান দিকে এভাবে ঘুরে 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 কক্ষপথে ঘুরবে, তার মানে নিজ অক্ষেও ঘুরবে আবার কক্ষপথে ঘুরে আসবে, 2টা রোটেশন হচ্ছে কিন্তু। তার মানে ইলেকট্রন যখন কক্ষপথে রোটেশনটা করে, কক্ষপথে ঘুরে আসে এবং তার নিজ অক্ষেও কিন্তু এইভাবে ঘুরে, তাহলে ডান দিকে ইলেকট্রনটা এই ডান দিকে ঘুরে ঘুরে কক্ষপথটা পরিভ্রমণ করে। আর বাম দিকের ইলেকট্রনটা কি করে, এই বাম দিকে ঘুরতে ঘুরতে, এভাবে বাম দিকে ঘুরতে ঘুরতে, এভাবে না, অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে ঘুরতে 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 নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে। তো তার মানে এটা ডান ঘূর্ণি, এটা বাম ঘূর্ণি। এখন আসি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান +হাফ বা -হাফ কেন।
আমরা যদি একটা ওয়েস্টের একটা তথ্য আছে, মনে করে এটা একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী তার, তাহলে এই পরিবাহী তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে। তা আমরা জানি বিদ্যুৎ প্রবাহ হলে, বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন এই বিদ্যুৎ প্রবাহ যেহেতু উপরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ড হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বিষয়টা অনেকটা ওই আমাদের ডান হাতটাকে যদি চিন্তা করো, ডান হাতের বৃদ্ধা আঙ্গুল যেটাকে বলি, এটা উপরের দিক, তার মানে এটা বিদ্যুৎ প্রবাহের দিক। তাহলে বাকি আঙ্গুলগুলো হবে ওই বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বাকি আঙ্গুলগুলো দেখো তুমি হবে এটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে এটা এই দিকে হবে। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু বিদ্যুৎ প্রবাহের দিক কোন দিকে? উপরের দিকে। আর চুম্বক ক্ষেত্রের দিক অ্যান্টি ক্লকওয়াইজ। তাই এটার মান হবে প্লাস। এটা মান হবে কি? প্লাস। এখন আরেকটা যদি চিন্তা করি, এটা আরেকটা পরিবাহী তার, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে নিচের দিকে। ওই যে বৃদ্ধাঙ্গুলটাকে মনে করো বিদ্যুৎ প্রবাহের দিক। এখন বৃদ্ধাঙ্গুলটাকে তুমি যদি নিচের দিকে ধরো, বাকি আঙ্গুলগুলো দেখবা এই যে ডান ঘূর্ণি এরকম। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্লকওয়াইজ। এটাকে ক্লকওয়াইজ বলো। যেহেতু ডিরেকশনটা, বিদ্যুৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, তাই এটার মান হবে মাইনাস। আর যেহেতু চুম্বক ক্ষেত্রটা হচ্ছে ক্লকওয়াইজ, আর ওই দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমার মনে হয় আমার হাতের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে ভালো বোঝা যাবে। এই যে বৃদ্ধাঙ্গুলটা উপর দিকে আছে এখন, তার মানে এটা বিদ্যুৎ প্রবাহের দিক। আর আঙ্গুলগুলো কোন দিকে? আঙ্গুলগুলো এখন অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজের দিক। তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন বৃদ্ধাঙ্গুলটা নিচের দিকে, তাহলে বাকি আঙ্গুলগুলো কোন দিকে? ক্লকওয়াইজ। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে কেন হয় এরকম, এটা বোঝা গেল। এখন আসি, এখন হতে পারে হাফ কেন? হাফ হয় ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে এখানে দুইটা। একটা অরবিটাল ইলেকট্রন কয়টা থাকে? দুইটা। এখন দুইটার মধ্যে একটা নিশ্চয় ক্লকওয়াইজ ঘুরবে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখন ক্লকওয়াইজ ঘুরবে কয়টা? দুইটা তো আর একসাথে ঘুরবে না। তো ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে দুইটার মধ্যে একটা ঘুরে, এই জন্য হাফ। আর অ্যান্টি ক্লকওয়াইজে কোনটা কত? দুইটার মধ্যে কয়টা ঘুরবে? একটা ঘুরবে। তো অ্যান্টি ক্লকওয়াইজের জন্য প্লাস, আর ক্লকওয়াইজের জন্য হচ্ছে মাইনাস। আর ওই দুইটার মধ্যে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই জন্য হাফ। দুইটার মধ্যে একটা ক্লকওয়াইজ, এই জন্য হাফ। আশা করি বোঝা গেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, এই দুইটা ইলেকট্রন অরবিটালে কিভাবে প্রকাশ করে? যদি এটা একটা অরবিটাল হয়, ইলেকট্রন দুইটাকে আমরা এইভাবে প্রকাশ করব। একটা আপ স্পিন, আর একটা হচ্ছে মানে ডাউন স্পিন। এই দুইটাকে এভাবে প্রকাশ করব। আপ স্পিন যেটা, এটা মানে অ্যান্টি ক্লকওয়াইজেরটা। তার মানে আপ স্পিনের জন্য ইলেকট্রনটা হবে প্লাস হাফ, আর ডাউন স্পিনের জন্য যেটা দেখাবো অরবিটালে, এটার জন্য হবে কি? মাইনাস হাফ। ঠিক আছে? এখন সবসময় ইলেকট্রন এরকম দুইটা বিপরীত স্পিনে থাকবে। প্রশ্ন হতে পারে দুইটা একই স্পিনে থাকলে কি সমস্যা? দুইটা যদি এরকম একই স্পিনে থাকে, এভাবেও থাকতে পারে, আবার এরকম নিচের দিকেও দুইটা থাকে। এখন ইলেকট্রন গুলো যদি সমধর্মী চার্জযুক্ত, দুইটা স্পিন যদি একই দিকে থাকে, তাদের মধ্যে বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে কি সমস্যা? বিকর্ষণ হলে অরবিটালের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এই জন্য দুইটা বিপরীত স্পিনে থাকবে। তাহলে আপ স্পিনটা হবে প্লাস হাফ, আর ডাউন স্পিনটা হবে মাইনাস হাফ। তা আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।